নমস্কার বন্ধুরা। লোকসভার নির্বাচন হয়ে গেল, তার ফলও বেরিয়ে গেল। সবার নজর ফলাফল ও তার বিশ্লেষণে। বিজেপি, কংগ্রেস ইউপিতে, অখিলেশের সমাজবাদী পার্টি, পশ্চিমবাংলায় তৃণমূল, তাদের কে কেমন কোথায় করলো তার আলোচনা। দেখা গেল কেন্দ্রে যে দল 2014 থেকে 5 বছর সরকার চালিয়ে প্রমাণ করেছিল সফল সরকার, তারা 2019-এ প্রমাণস্বরূপ বেশি ক্ষমতাকে সরকারে এসেছিল। তারপরে তারা বহু কল্যাণকারী কার্য করেছেন এবং আর্থিক দিক থেকে যাতে জনগণের কল্যাণ হয়, এবং যা 1947-এর পর থেকে আদৌ হয়নি এদেশে, বা অত দ্রুত গতিতে হয়নি। 2019 থেকে 2024-এ তা হয়েছে। তবুও ফলাফল 2024-এর নির্বাচনের বলা যায় যে আশানুরূপ হয়নি। আমি এ কথা বলবো না যে দলের জোটের হার হয়েছে। নির্বাচনের আগে যে দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়া হয়েছিল তারা তা অবশ্যই জিতেছেন, এবং সরকার গড়ার জন্য যে শক্তির দরকার লোকসভায় তার থেকে বেশি শক্তি নিয়ে জিতেছে। তবে দেখা যাচ্ছে বিরোধী পক্ষরা 2014 এবং 2019-এ যে শক্তিতে ছিল তার থেকে কিছু বেশি শক্তি অর্জন করেছে। নির্বাচনে একদিকে ছিল সৎ রাজনৈতিক নেতা মন্ত্রীদের চেহারা, আরেকদিকে নানান ভ্রষ্টাচারে যুক্ত নানান রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতাদের চেহারা। আমরা জানি ভ্রষ্টাচার মানেই জনসাধারণের উপর আর্থিক বোঝা, তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া। এমন ভ্রষ্টাচার করে বড়লোক হওয়া মানেই আরেকজনের মেহনতের বা সৎ উপার্জনের উপরে অনৈতিকভাবে ভাগ বসানো, যে ধনে তার অধিকার নেই ভ্রষ্টাচার করে সে ধন অর্জিত করা। এতে সাধারণভাবে কি মনে হয়, যে ব্যক্তি মেহনত করে সৎভাবে অর্থোপার্জন করলো, সে কি চাইবে যে আরেক ভ্রষ্টাচারী তার সৎ মেহনতের আয়ের উপরে ভাগ বসাক? নিশ্চয়ই সাধারণ বুদ্ধিতে বলে চাওয়া উচিত না। কিন্তু এবার দেখা গেল, হ্যাঁ, যে ঠকেছে ভ্রষ্টাচারীদের দ্বারা, সে সেই ভ্রষ্টাচারীকেই সমর্থন দিয়েছে, বুঝে অথবা না বুঝে, অথবা অন্য কোনো কিছুর টানে আকর্ষণে। হতে পারে জাতের নামে, হতে পারে প্রাদেশিকতার নামে, হতে পারে ধর্মের নামে। তামিলনাড়ুতে প্রাদেশিকতার নামে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানে, হরিয়ানায় জাতের নামে। তার উপরে উত্তরপ্রদেশ বা বিহারের বিরাট একটা জনগোষ্ঠী, আর পশ্চিমবাংলায় তো জাতপাতের বিভেদ নেই, তবে আছে ধর্মের বিভেদ। পৃথিবী জানে 1947-এ দেশ ভাগ করেছিল ধর্মের ভিত্তিতে, কিন্তু তারপরেও ধর্মের ভিত্তিতে ভাগ করেও এই রাজ্যে তখনকার বাংলার এই পশ্চিমী অংশে, যাকে পশ্চিমবঙ্গ বলি, সেখানে সেই সময়ের যারা অল্প সংখ্যক তাদেরকে যেতে দেওয়া হয়নি। তখনকার এই রাজ্যের নেতৃত্বের দ্বারা। কিন্তু পূর্বভাগে যে অংশের অল্প সংখ্যক সনাতনী হিন্দুরা ছিলেন তারা চলে এসেছেন এবং এখনও আসছেন। যেখানে 1947 সালে পূর্বভাগে সনাতনীদের সংখ্যা ছিল 28%, তা আজ নেমে এসেছে 8%-এ। আর এই দিকে তখনকার সময় সংখ্যালঘু তাদের সংখ্যা ছিল 20%, আজকে 30-এ পৌঁছিয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, সেখানেও একই ব্যাপার। তাদের কাছে এই শান্তিপ্রিয়দের কাছে ভ্রষ্টাচার, লুট, শোষণ কোনো ব্যাপার না। ব্যাস আমাদের মস্তিষ্কে শুধু আমার বইয়ে যা লেখা আছে তা ছোটবেলা থেকে মুখস্থ করছি, তাই জানি, তাই মানি। কে আমার উপকারী, কে আমার অনিষ্টকারী তা দেখার দরকার নেই। হ্যাঁ, এই রাজনীতির কথা বা এবারের লোকসভায় ভোটের কথা বলতে বলতে যখন ইতিহাসে গিয়ে দেশভাগের কথা চলে আসলো, এই সম্পূর্ণ রাজ্যটা দুটুকরো হওয়ার কথা চলে আসলো,
তার ফলস্ফূর্তিতে তার পরিণতিতে আমরা পূর্ব দিকের মানুষ যারা 1400 বছর ধরে দুলে দুলে পড়াশোনা করে যে শিক্ষা পেয়েছে, তার পরিণতি চিকিৎসা করাতে তার অর্ধেকের জনসংখ্যার যে ভাগ এই দিকে আছে, অর্থাৎ সাধারণভাবে বলা যায় চিকিৎসকের সংখ্যাও অর্ধেক হওয়া উচিত সমানুপাতে, কিন্তু দেখা যায় বেশির সংখ্যায় চিকিৎসার কাজেও অর্থাৎ পশ্চিম দিকে যে চিকিৎসকের সংখ্যা কম আছে সেই দিকে চলে আসে পূর্ব দিক থেকে। মানে শান্তিপ্রিয়রা যে তারা নিজেরা পছন্দ করে যে দিকটা নিয়েছিল, সেখানে তারা ব্যাস হেলে দুলে পড়াশোনা করেছে, কিন্তু চিকিৎসক তৈরি করতে পারেনি। অথচ তারাই নাকি শ্রেষ্ঠ ধর্মের পালন কর্তা। ইউপিতে দেখা গেল সরকার থেকে স্বাধীনতার পর থেকে যে যে সুবিধা একের পর এক সরকারের কাছ থেকে পায়নি, এখন সৎভাবে চলা সরকারের কারণে সে রাজ্যের জনগণ পাচ্ছে। রাস্তা আগের তুলনায় অনেক চওড়া হয়েছে, অনেক মসৃণ হয়েছে, অর্থাৎ যানবাহনের আরও গতি আর বেড়েছে, অর্থাৎ যাতায়াতের সময় নষ্ট কম প্রদূষণ, যা স্বাস্থ্যের উপরে বিপরীত প্রভাব পড়বে না বা কম পড়বে। আমি পূর্ব ইউপিতে মানে গোরখপুরে আর আশেপাশে ছিলাম অনেক দিন। সেখানে প্রায় 50 বছর আগে এক ভয়ানক রোগে আক্রান্ত হতো ওখানকার মানুষেরা। সে রোগের নাম এনকেফেলাইটিস। এতে ভীষণ জ্বর উঠত, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারত। আজ যোগীজির আমলে তার থেকে মুক্তি পেয়েছে ইউপিবাসী। এখন আর এনকেফেলাইটিসের নাম শোনা যায় না। গুন্ডাবাজি, মাফিয়ারাজ এখন অতীত। জাত ধর্ম নির্বিশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লাভ সবাই পেয়েছে। তবে লোকসভার ফল আশানুরূপ হয়নি। কেন? বন্ধুরা, আমরা যদি পথভ্রান্ত হই, তখন এই প্রকৃতি থেকে কিছু পাঠ নিতে পারি। দুটোই ইউটিউব থেকে শিক্ষা। এক, কোন এক গ্রামের একটা ছোট দোকানে একটা বেশ বড় সাপ ঢুকেছে। সাপটা লাল হলুদ ডোরা কাটা, সম্ভবত নাম করাইত, জানি অতি বিষাক্ত। ফোন করে তাকে ওই যে যারা ট্রেন্ড সাপ ধরেন তাদের ডাকা হলো। মোটর সাইকেলে করে এসে হাজির। এই তো ইউপিতে দেখেছি, পশ্চিমবাংলায় দেখেছি, আবার উড়িষ্যাতেও দেখেছি এরকম আজকাল হয়েছে। তারা কিন্তু আগের সেই সাপুড়ে না, সাপ খেলা দেখে সেরকম না। তারা এসে সাপ ধরে নিয়ে ব্যাগের মধ্যে পুরে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। তারা এইভাবে সাপ ধরার ট্রেনিং নিয়েছেন। তারা আসলেন, এসে সাপটাকে দেখলেন এবং সাপটা কি করছে দেখলেন, বুঝলেন যে সাপটা পিপাসার্থ। সাবধানে বোতলে করে জল খাওয়ানো হলো। তারপর সাবধানে নিজের কায়দায় ব্যাগে পুড়ে নিয়ে জঙ্গলে ছেড়ে দিলেন। সাপটাকে লাঠি দিয়ে মারা হলো না, তাকে নিয়ে বাড়িতে গিয়ে কুকুর বা বিড়াল যেরকম অনেকে পোষে সেভাবেও নিয়ে গেলেন না। প্রকৃতিগতভাবে এরই উপযুক্ত। ভগবান বিষ দিয়েছেন বুঝে না বুঝে ছোবল মারার জন্য। জল খাইয়ে প্রাণে বাঁচিয়ে ব্যাস, আর কিছু আশা করা বা কিছু পাওয়ার আশা কেউ করে না। যে করে সে মূর্খ। আরেকটা দৃশ্য, আফ্রিকায় একটা জলাশয়, গরমের জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। জল কিছুটা শুকিয়ে ভয়ানক কাদা, হয়তো 5-6 ফিট গভীর হবে। গরমে এই জংলি মহিষেরা কাদায় ডুবে থাকতে ভালোবাসে, হয়তো গরম কম লাগে। কিন্তু এখানে হয়েছিল কি, কাদায় যে মহিষেরা নেমেছিল তারা ওখানে কাদায় থাকতে থাকতে হয়তো অনেক সময় ধরে ছিল,
আর ছিল ওপর থেকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমের ফলে সেই কাদার জলের পরিমাণ শুকিয়ে আর মহেশগুলো কাদা ছেড়ে উঠতে পারছিল না। এরকম একরকম কাদায় ভয়ানকভাবে আটকে গিয়েছিল, একরকম নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছিল। এসব এলাকায় আফ্রিকার জীবজন্তুদের জন্য বিখ্যাত, টুরিস্টরা আসেন, তাই ওখানের সরকারি বিভাগের কর্মচারীর দায়িত্ব এইসব এলাকায় থাকে। সেই বন বিভাগের কর্মচারীরা বেশ বেশি সংখ্যায় বেশ কয়েকটা ট্রাক নিয়ে আর লম্বা মোটা দড়ি নিয়ে হাজির। তারা এক একটা করে দড়ি মহিষের শিংয়ের মধ্যে আটকিয়ে অপর প্রান্ত ট্রাকের পেছনে দড়িটা বেঁধে ট্রাককে সামনের দিকে এগোতে থাকলো। দড়ির টানে মহিষও আস্তে আস্তে কাদা থেকে, মানে নিশ্চিত মৃত্যুর থেকে উঠে আসতে পারছিল। কিন্তু তখন সেই মুহূর্তে কি হয়েছিল, সেই দেশের বনকর্মীরা ওই মহিষটা উঠে দাঁড়ানোর আগেই সবাই দৌড়িয়ে গিয়ে ট্রাকে উঠে পড়ল, কারণ তারা অভিজ্ঞ, এরপর কি হতে যাচ্ছে তারা জানতেন। এরপরে ব্যাপারটা হলো এই, সেই মৃত্যুর মুখ থেকে সদ্য বেঁচে যাওয়া মহিষ এবারে প্রচণ্ড রেগে গিয়ে কোনো লোককে নিচে না পেয়ে প্রচণ্ড জোরে 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 ট্রাকের পেছন দিকে গায়ে গোত্তা মারতে লাগলো। আর তার রাগের কারণ, কেন তাকে দড়ি দিয়ে টেনে বার করা হয়েছে। কোনো মানুষকে নিচে পেলে তাকে নিশ্চিতই তাকে মরতে হতো। এই হলো তাদের সেই আফ্রিকার জঙ্গলের প্রচণ্ড বলশালী মহিষের শক্তির কথা আর তার বুদ্ধিরও কথা। কি মিল পাচ্ছেন যারা ধরুন ইউপির রামপুরের জেলার আবাস যোজনায় লাভান্বিত হওয়া শান্তিপ্রিয়দের সঙ্গে, যারা গত ৭৬ বছরে এই লাভ কোনো সরকারের কাছ থেকে পায়নি, কিন্তু এখনো পর্যন্ত সেই তোষামোদকারী তথাকথিত সেকুলার পরিবারপন্থী তুষ্টিকারী দলগুলি গত শতকরা ১০০% সমর্থন পেয়েছে। আমার আজকের কথা বলার শুরুতে যে সাপের কথা দিয়ে শুরু করেছিলাম, তারপরে এই আফ্রিকার মহিষ, তাদের সঙ্গে এই শান্তিপ্রিয়দের বুদ্ধি বিবেকের কি মিল দেখুন। সেই জন্যেই যে দেশে থাকে সেই দেশকে নিষ্ফলা করে সুন্দর সাজানো গোছানো দেশে গিয়ে সেই দেশকেও নিষ্ফলার ডাস্টবিনে পরিণত করতে যায়। দেখুন, পৃথিবীর বহু দেশের রাজধানীকে তারা সুন্দর বানিয়ে রাখার চেষ্টা করে, যাতে বিদেশিরা আসলে তাদের প্রশংসা পায় এবং বিদেশে সেই দেশের সম্পর্কে একটা সুন্দর ভালো ধারণা, একটা উঁচু ধারণা হয়। এরকম একটা দেশ ফ্রান্স, তার রাজধানী প্যারিস, সুন্দর দেশ। সেই দেশের ৬-৭ মাস আগে বহু বাইরে থেকে আসা মানুষেরা, অনুপ্রবেশকারীরা, বিদেশি মানুষেরা হঠাৎ নাশকতায় মেতে উঠল এবং যেটা তাদের খুব প্রিয় সেটা তারা করলো, অর্থাৎ ভাঙচুর, আগুন লাগানো। আগুনের গ্রাসে তখন বিশাল বড় গ্রন্থাগার পুড়ে ছাই। এখন ওখানে অলিম্পিক হচ্ছে। এই অনুষ্ঠানে সম্পন্ন করা যে কোনো দেশের পক্ষে গর্বের, কিন্তু ঠিক এই সময় একদিন কারেন্ট চলে গেল আর কিছুটা অঘটন বিঘটনের খবর পাওয়া গেল। যারা এই কুকাজ করলো তাদের সঙ্গে ওই দেশের সম্মান অসম্মানের কোনো সম্বন্ধ নেই, বরং সেই আশ্রয়দাতা দেশ অসম্মানিত হলেই সেই বহিরাগত অনুপ্রবেশকারীদের আনন্দ। এইসব ব্যাপারে একটা অন্য দিকও আছে। এইসব দেখে, অর্থাৎ এক ধরনের শুধু সংখ্যায় বা গুন্ডামি জায়গা দখল করে নেওয়া দেখে আমার এক অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল আমার মনে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কয়েকদিন আগে এক পৃথিবীর অতি শক্তিশালী দেশের আগামী দিনের সবচেয়ে বড় নেতা হওয়ার দিকে এগোনো এক ব্যক্তির এক বক্তব্য খবরে আসলো।
বক্তব্যটা হচ্ছে, জিহাদিদের হাতে এক আণবিক অস্ত্রে বলীয়ান দেশের ক্ষমতা আসতে চলেছে। দেশটা হচ্ছে, মনে মনে অনেকে হয়তো ভাববে যে পাকিস্তান, না, ইংল্যান্ড। আরেক আর এটা যার বক্তব্য, তিনি আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জুনিয়র অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের লড়াইয়ে আছেন। এটা তার বক্তব্য। দেখলাম আমার চিন্তার সঙ্গে তার চিন্তার মিল পেলাম আমি। এই ব্যাপারটা এরকম, আপনি সুন্দর করে সাজিয়ে বাড়ি বানান, সামনে পেছনে সুন্দর সাজানো বাগান, আর গৃহপ্রবেশের দিন ডাকাত বা গুন্ডা এসে বাড়ি দখল নিয়ে নিল শুধু সংখ্যার জোরে, গুন্ডামির জোরে। আপনার সাজানো সাধের বাড়ি জিহাদিদের হয়ে গেল। হ্যাঁ, এ তো গেল ইংল্যান্ডের কথা। এর মধ্যে এক পশ্চিমবাংলার জনপ্রিয় ইউটিউবারের একটি রিলে করা বক্তৃতা শুনলাম। এক জেহাদির বক্তব্য, কলকাতার দমদম এয়ারপোর্ট, কলকাতা হাইকোর্টের এলাকা, বোটানিক্যাল গার্ডেন, নবান্ন এলাকা, হ্যাঁ, আমাদের অনেকের হৃদয়ে রাজত্ব করা নায়ক নায়িকা উত্তম সুচিত্রা, সৌমিত্র, সুপ্রিয়া, অনিল চ্যাটার্জি, অনুপ কুমার, মাধবী মুখার্জি, সত্যজিৎ রায়, তপন সিনহা, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, গায়ক গায়িকা হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, শ্যামল মিত্র, সতীনাথ, মান্না দে, মানবেন্দ্র, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, আরও কত হীরা পান্না রত্ন এই টালিগঞ্জ সিনেমা পাড়ায় নিজের জীবনের সেরাটা আমাদের জন্য দিয়েছেন, যা হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী বহু বছর এই সব প্রতিভার দানের প্রসাদ পেতে থাকবে। হ্যাঁ, হঠাৎ করে কেন এই প্রতিভাধরদের, এই অসামান্য জিনিয়াসদের নাম করছি? কারণ তাদের বেশিরভাগের কর্মস্থল ছিল টালিগঞ্জ স্টুডিও, যে পাড়া সেখানকার। এখন জানলাম যে এই শান্তিপ্রিয়রা, হ্যাঁ, এই বাঙালি শান্তিপ্রিয়র বক্তব্য যে ইউটিউবে জানলাম পশ্চিমবাংলার নবান্নের জায়গা, বোটানিক্যালের গার্ডেন, কলকাতা হাইকোর্ট, টালিগঞ্জ স্টুডিও পাড়া, এই সমস্ত জায়গা নাকি এই শান্তিপ্রিয়দের জায়গা। আর সেই বক্তার সঙ্গীদের দেখে বুঝলাম তাদের, অর্থাৎ শান্তিপ্রিয়দের জমায়েতে এই বক্তব্য রাখছে। অর্থাৎ বাংলাদেশ নিয়েছে, পাকিস্তান নিয়েছে, এখন পশ্চিমবঙ্গ এবং ভারতের জমির উপর নজর পড়েছে। কেন? তাজমহল তো তাদের জমিতে, লালকেল্লা তাদের জমিতে, তাদের প্রশ্ন করার কেউ নেই। সম্পূর্ণ অখণ্ড ভারতের প্রত্যেকটা ইঞ্চি ভারতীয়দের, কোনো বিদেশিদের না, আক্রমণকারীদের না। কোনো ডাকাতি করতে এসে হয়তো সাময়িকভাবে দখল করতে পারে, তাহলে কি তার হয়ে যায় নাকি? তবে তো ভারতটা ইংরেজদের হয়ে যেত। এই স্বাভাবিক যুক্তিটা সেকুলারপন্থীরা নিজেরা বোঝে না, বুঝতে চায় না, এবং সোচ্চারে এবং উল্টোটা দেশের জনগণকে বোঝানোর চেষ্টা করে, বলা ভালো ভুল বোঝানোর চেষ্টা করে। আর বিদেশে পড়ে আসা বিরাট প্রতিভা, জানি না তারা কোথাকার কোন বই, কার লেখা বই পড়েছে, কিন্তু এটা ঠিক খুব জোর, গলার জোর বাজিয়ে ভুল বলা, প্রচার করা, অনেক মানুষ সেই ভুলই বোঝেন। ধন্যবাদ।